কাজে আমি মনে করি যে যখন নতুন সরকার দায়িত্ব নেবে, ইনভেস্টররা ঝাঁপিয়ে পড়বে না, কিন্তু ইনভেস্টররা আগাবে এবং আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশে আরও অনেক ইনভেস্টমেন্ট দেখতে পাবো। আমি খুব লিমিটেড উত্তর দেবো, কারণ সরকারের সব চ্যালেঞ্জ তো আমার বিষয় না। তবে দু একটা জিনিস যেটা বিদেশের সাথে রিলেটেড আছে, একটা হলো যে আপনারা ইনভেস্টমেন্টের প্রশ্ন তুলছেন। আপনাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে এনকারেজমেন্ট করা, যেটা বাইরের লোকদেরকে, তাদেরকে, বাইরের অন্যান্য দেশকে, সেটা আমরা করেছি। তাদের প্রশ্নের উত্তর দিয়েছি, অনেক ক্ষেত্রেই কিছু রোড শো হয়েছে। কিন্তু আমি নিজেও মোটামুটি বিশ্বাস করতাম যে আসলে আমরা খুব বেশি অ্যাচিভ এখানে করতে পারবো না। কারণ একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে যারা অর্থ বিনিয়োগ করবে, সে প্রথম কথা হলো চাইবে যেটা দেখতে, সেটা হলো এক ধরনের নিশ্চয়তা, এক ধরনের স্টেবিলিটি। যেটা বলছিলাম যে আমাদের এই সরকার বাই ডেফিনেশন অস্থায়ী সরকার। তারা তো জানে না, যারা ইনভেস্ট করবে, যে পরবর্তী সরকারের যে অবয়ব সেটা কি হবে, সেটা তাদের জানা নেই। অনুমান হতে করতে পারে, কিন্তু অনুমান তো সত্য নাও হতে পারে না। কাজেই ফেন্স সিটার নামে যে একটা টার্ম আছে, এটা কিন্তু এক্ষেত্রে খুব খাটে। কারণ যে টাকা ইনভেস্ট করবে, সে অনেক কিছু চিন্তা করে করবে। তো সেই হিসাবে আমি একথা অনস্বীকার্য যে আসলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব বেশি বড় কোনো প্রোগ্রেস আমাদের হয়নি গত 1-1.5 বছরে। কিন্তু আমি মনে করি যে পরবর্তী সরকার নির্বাচনের পরে অফিসিয়ালি তাদের টার্ম হবে 5 বছর। আমার বিশ্বাস যে আসলে যেহেতু এখানে ইনভেস্টমেন্টের সুযোগ আছে অনেক, সুযোগ মানে কি, ইনভেস্টমেন্টের হিসাবটা খুব সহজ। যে দেশের ইনভেস্টর হাতে টাকা আছে, সে তার নিজের দেশের চেয়ে বেশি লাভ হবে এমন জায়গায় যাবে সবসময়, বা তার নিজের দেশে আরও লাভ হবে না ওইটা ইনভেস্ট করলে, অন্যখানে গেলে বেশি লাভ হবে এই জন্য যাবে। এবং কোন দেশে গেলে বেশি লাভ হবে, দেখা গেছে স্ট্যাটিস্টিক্যালি যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের রিটার্ন ওয়ান অফ দ্য হাইয়েস্ট যারা ইনভেস্ট করেছে। কাজেই বাংলাদেশ সেই হিসাবে খুব অ্যাট্রাকটিভ স্পট কিন্তু ইনভেস্টমেন্টের জন্য। প্রচুর মানুষজন আছে, যদিও তাদের হিউম্যান রিসোর্স কোয়ালিটি হিসাবে যথেষ্ট লো এখনও, সেটাও ইমপ্রুভ করা যেতে পারে। কাজে আমি মনে করি যে যখন নতুন সরকার দায়িত্ব নেবে, ইনভেস্টররা ঝাঁপিয়ে পড়বে না, কিন্তু ইনভেস্টররা আগাবে এবং আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশে আরও অনেক ইনভেস্টমেন্ট দেখতে পাবো। আমাদের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা বিভিন্ন সময় মন্ত্রিপরিষদেও আলোচিত হয়েছে, বাইরেও আলোচিত হয়েছে, সেটা হলো যে আমাদের মানব সম্পদের কিছুটা হলেও আমাদেরকে এটাকে উন্নয়ন ঘটাতে হবে। আমাদের মানব সম্পদের অবস্থা খুবই খারাপ। আমাদের গ্রাজুয়েটরা অনেকেই লেখাপড়া জানে না। আমাদের যে টেকনিক্যাল একটা সার্টিফিকেট নিয়ে বের হয়ে দেখা গেল যে সে ওই কাজটা তেমন কিছু পারে না। এই জিনিস থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে দেখতে হবে। যেমন এখন একটা জিনিস নিয়ে কিন্তু সমস্যা নেই, জাপানিজ ভাষা জানে এই সার্টিফিকেট যার কাছে আসে, সেই সার্টিফিকেট কিন্তু গৃহীত হয়। কেন গৃহীত হয়? কারণ জাপান থেকে লোকজন এসে সেটা পরীক্ষাটা নেয়। কাজে N4 যে পাশ করেছে জাপানিজ, তার জন্য অনেক কিন্তু অপরচুনিটিস খুলে গেছে জাপানে। 1,10,00,000,000 শ্রমিক লাগবে আগামী 15 বছরে, তার মানে প্রতি বছর প্রায় 10 লক্ষের কাছাকাছি বা 9 লক্ষ। আমরা সেই সুযোগ নিতে পারি, একটা বড় অংশ আমরা দখল করতে পারি যদি সিনসিয়ারলি চেষ্টা করি। আমাদের কয়েকটা জিনিস থেকে বের হতে হবে। এক, এটা আমি জানি না কিভাবে সম্ভব, আমাদের ইউথের মধ্যে এই কালকেই সাফল্যের একটা টেন্ডেন্সি আছে। আমি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর দেরি করতে রাজি না, কিন্তু কালকেই চেষ্টা করতে করতে কিন্তু আমি 1 বছর পার করে দিই। অথচ আমি যদি প্রথমেই 1 বছরের চিন্তা করতাম, আমার অপরচুনিটিস অনেক বেশি থাকতো। 1 বছর যদি কেউ সিরিয়াসলি জাপানিজ ভাষা শেখে, তাকে পিছনে তাকাতে হবে না, সে বিভিন্ন ধরনের সুযোগ পেতেই থাকবে। আমাদের যে মানে আরবি মাদ্রাসা লাইনে শিক্ষা, 12 বছর 14 বছর শিখতেছে, সে আরবি বলতে পারে? প্রায় কেউই আরবি বলতে পারে। অথচ এখানে খুব সহজে একটা থ্রাস্ট দেওয়া সম্ভব, তাদের শিক্ষকদের অনেকে আরবি বলতে পারে না, এটাও সমস্যা আছে। যেমন আমাদের ইংরেজি শিক্ষকদের অনেকে নিজেরা ইংরেজি জানে না, গ্রামের স্কুলগুলিতে আমি বলছি, আমি তো স্কুল চালাই, কাজে আমি জানি না। তো এই সমস্যাগুলো আমাদেরকে দূর করতে হবে হিউম্যান রিসোর্সের, তাইলে অপরচুনিটিস বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট আসবে এবং মানুষও বাইরে গিয়ে চাকরি পাবে, অর্থনীতির অবস্থার অনেক উন্নতি। আচ্ছা বলে, এতগুলি মাইক্রোফোন একবার উঠলে তো আমি কোনটা দেখবো? আচ্ছা, এখান থেকে শুরু করবো। আমি তো জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে আজকে আনুষ্ঠানিকভাবে শেষ, আমি দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে পুরোটাই আছে, বৃহস্পতিবার নির্বাচন, এবং বৃহস্পতিবার নির্বাচন, আগামী সপ্তাহে তো ওয়ার্কিং ডে হলো 3টা ওয়ার্কিং ডে এখন আছে। তারপরে 3টার মার্জিন রাখা হলো না তোমাদের সাথে দেখা হওয়ার জন্য? আমি একটু জানতে চাচ্ছিলাম, অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন থেকে কবে আপনাদের শেষ কর্মদিবস, সেটি কোনো জানানো হয়েছে কিনা, অবহিত করা হয়েছে কিনা আপনাদের? না, এটা কিন্তু অবহিত করার প্রয়োজন নেই। এটা অবহিত করার প্রয়োজন নেই এই জন্য যে নতুন সরকার যখন দায়িত্ব নেবে,
তখন আমাদের আর দায়িত্ব থাকবে না। কাজেই নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত, সেটা 2 দিন লাগুক 4 দিন লাগুক, ওই সময় আমাদেরকে ওই ওই আমেরিকান টার্ম আছে একটা লেম ডাক প্রেসিডেন্সি, ওইরকম একটা কিছু আমাদেরকে চালিয়ে যেতে হবে। আর কোনো প্রশ্ন থাকে? আরেকটা প্রশ্ন হলো, আপনি সেই দিন একটা অনুষ্ঠানে বলেছেন যে 2-1 উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা সেটা স্বীকার করেছে যে তিনি কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। সাবেক 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা তাদের কূটনৈতিক পাসপোর্ট কি সারেন্ডার করেছে কিনা, এবং আর কোন কোন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে